Welcome to my channel Commerce Academy. Please like, comment, share and subscribe my channel. Thanks. বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য একাদশ শ্রেণীর জাবেদা নিয়াবলী নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা জাবেদা জানো, জাবেদা করতে জানো, এদের জন্য আরো ভালো করে জানার জন্য মূলত আমি নিয়মটা নিয়ে হাজির হয়েছি। এই জাবেদা নিয়মগুলো যদি তোমরা বুঝতে পারো, আমার কথা অনুযায়ী শিখতে পারো, তাহলে আশা করি তোমরা জাবেদা সহজেই করতে পারবে। এমনি জাবেদা লেনদেন থেকে মুখস্থ করা এক কথা, নিয়ম অনুযায়ী জানা আরেক কথা। তুমি মুখস্থ করেছো সেটা ভুলে যাবে, কিন্তু যখন তুমি নিয়ম অনুযায়ী কাজ করবে, ওই নিয়মটা তুমি মাথায় গেঁথে রাখতে পারবা, তখন তোমার কোনো জাবেদাই ভুল হবে না। তো ওই জাবেদা নিয়াবলী আলোচনা করার আগে আমাদের আরো কিছু বিষয়ে সংক্ষেপ কিছু বিষয় আমি আলোচনা করবো জাবেদা করার জন্য আগে, নিয়াবলী শেখার আগে। তন্মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে লেনদেন। জাবেদা নিয়াবলী আলোচনা করার আগে আমি লেনদেনটা একটু আলোচনা করব। কেননা যারা এসএসসি থেকে এইচএসসি তে আসে, তখন দেখা যায় যে এখানে কমার্সের স্টুডেন্ট আসে, আর্টসের স্টুডেন্ট আসে, সায়েন্সের স্টুডেন্ট আসে, কারিগরি বোর্ড থেকে ওখান থেকেও আসে। অনেক সময় দেখা যায় যারা কমার্স থেকে আসে তারা কিছু কিছু পারলেও যারা সায়েন্স থেকে আসে, আর্টস থেকে আসে বা কারিগরি বোর্ড থেকে, টেকনিক্যাল বোর্ড থেকে এই কমার্সে যায়, তাদের জন্য বিষয়টা জটিল হয়ে যায়। আসলে একটু যদি নিজেরা ভালো করে খেয়াল করো, আমার কথাগুলো যদি শোনো এবং সেই অনুযায়ী কাজ করো, তাহলে সহজেই জাবেদা করতে পারবা। তোমরা যারা কমার্সে কখনো ছিলে না, সায়েন্স থেকে বা আর্টস থেকে বা অন্য গ্রুপ থেকে গেছো, দেখবে যে তোমরা একটা সময় প্র্যাকটিস করার পর তোমরা তাদের থেকে এগিয়ে আছো। তোমরা নিজেরাই দেখবে যে এদের চেয়ে তোমরা অনেক এগিয়ে গেছো। সায়েন্সের অনেক কঠিন কঠিন শব্দ শিখতে, কিন্তু এখানে এত কঠিন নাই, একেবারে ইজি। যে কমার্সের পড়াটা যদি চিন্তা করা খুবই সোজা যদি বোঝা যায়। হ্যাঁ, আর প্রতিটি প্রশ্নের মধ্যে উত্তরগুলো লুকায়িত থাকে। প্রশ্নের যেখানে থাকে, প্রশ্নের মধ্যে উত্তরটা থাকে, সহজে খুঁজে বের করা যায়। মূলত আমি আজকে সেই টেকনিক নিয়ে তোমাদের আলোচনা করব। তোমরা আমার সাথে নিয়মিত ভাবে এই ক্লাসটা করে যাবা। রুলস গুলা আমি 2-3টা ক্লাসের রুলস গুলা শেষ করব। ওই রুলস গুলা শেষ করলে আমি সরাসরি কোয়েশ্চেন থেকে আনসার কিভাবে করতে হয় সেটা আমি জানিয়ে দিব। তবে মনে রাখবা, এই রুলস এর মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তরগুলা খুঁজে পাবে। একটা অঙ্কের মধ্যে অনেকগুলো উত্তর এই নিয়মগুলোর মধ্যে টিকা হয়ে যাবে। হয় আমরা যখন প্র্যাকটিস করবো দেখবে যে নিজেরা সহজে অঙ্কগুলো করতে পারতেছে। তাহলে আমি আজকে জাবেদা নিয়মগুলো আলোচনা যাচ্ছি। তার আগে আমি আরো কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে লেনদেন। নিয়মাবলী আলোচনা করার আগে আমি লেনদেন সম্পর্কে তোমাদের কিছু একটু ধারণা দিব, কেননা ওই জাবেদা করতে গেলে লেনদেনের কথা জানতে হয়। লেনদেন থেকে মূলত জাবেদাটা তৈরি করতে হয়। এখন লেনদেন সংখ্যাটা কি? দেখো, অর্থের মাপকাঠিতে, অর্থ মানে কি? অর্থ মানে টাকা। মাপকাঠি মানে কি? টাকা দিয়ে পরিমাপ করা যেতে হবে। পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। তাহলে দেখো, অর্থের মাপকাঠিতে মানে টাকা দিয়ে পরিমাপ করা যায়, এইরকম ঘটনাকে কি বলা হয়? লেনদেন বলা হয়। যেমন আমি তোমাকে যদি বলি, তোমার বই লাগবে বা খাতা লাগবে, কলম লাগবে, তুমি কোথায় যাবে? দোকানে যাবে। তাহলে দোকানে গিয়ে কি করবা? দোকানে গিয়ে তুমি প্রথমটা আমাকে একটা বই দেন বা কলম দেন, টাকা দিব, তারপর তোমাকে কলম দিবে বা বই দিবে। তাহলে তুমি যে বিষয়টা বইটা নিচ্ছ বা কলমটা নিচ্ছ, খাতাগুলো নিচ্ছ, সেটা টাকা দিয়ে নিচ্ছ, টাকা দিয়ে পরিমাপ করতে হবে। একটা কলম যদি 5 টাকা হয়, 5 টাকা দিছো, একটা কলম নিছো। তাহলে ওই টাকা দিয়ে কলমটা নিচ্ছ বিদায় সেটাকে বলা হয় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমি যে কলমটা নিচ্ছি সেটা 5 টাকা দিচ্ছি, সেটা অর্থ দ্বারা পরিমাপ করা যায়, মাপা যায়। এইরকম যে কোনো ঘটনাকে কি বলা হবে? লেনদেন বলা হবে। তাহলে এটা একটা গেলে লেনদেন। আবার আরেকটা যদি বিষয়ে বলি, মনে করো একজন মানুষ মারা গেল, সে মারা যাওয়ার সময় মারা গেল, এখন তুমি আজরাইল ফেরেশতাকে বলছো আমি তোমাকে 1 কোটি টাকা দিব, তুমি আমাকে এর রুহটা ফিরে দাও। এটা কখনো সম্ভব? সে কোনোদিন রুহটা ফিরিয়ে দিবে? কখনো রুহটা ফিরে আসবে না। মারা গেছে, সে তো চলে গেছে। টাকা দিয়ে সেটা তুমি পরিমাপ করতে পারবা? 1 কোটি বলো, 2 কোটি বলো, 5 কোটি বলো, যত টাকা দাও নাই কেন, সে তার রুহটা কখনো আর ফিরে আসবে না। সেটা অর্থের মাপকাঠি দ্বারা কি করা যাবে না? পরিমাপযোগ্য করা যাবে না। আর না গেলে তখন সেটা কি বলা হবে? লেনদেন হবে না। তাহলে লেনদেন হতে গেলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। এটা একটা বিষয়। আরেকটা যদি সিম্পল উদাহরণ দিই, মনে করো এই 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। তাহলে নিয়োগ দেওয়া মানে সে চাকরিতে যাবে, এখনো যায় নাই, মানে সে চাকরি একটা পেয়েছে, একটা দিয়ে নিয়োগপত্র দিয়েছে।
তখন সে 1 মাস চাকরি করবে, তখন তাকে বেতন দেওয়া হবে। কিন্তু নিয়োগ দেওয়া হলে তাকে কি দেওয়া হয় না, এখনো টাকা দেয় নাই, সে চাকরিও করে নাই, বেতনও পায় নাই। সেই জন্য ওই লেনদেন দ্বারা কি হবে না, ওই ঘটনা দ্বারা কোনো লেনদেন হবে না, এবং ওইটা দ্বারা কোনো অর্থের মাপকাঠি পরিমাপযোগ্য হবে না। যদিও 10,000 টাকা আছে, সে চাকরি করে নাই, যা সবে মাত্র নিয়োগ পেয়েছে, তাহলে ওটা কি লেনদেন হবে না। তাহলে লেনদেন হতে গেলে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাকে লেনদেন বলা হয়। তাহলে মনে রাখবো এটা। লেনদেন হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। আমরা এখানে একটা বিষয় আছে হিসাব চক্র। হিসাব চক্র হয় সামনে আসবে ধীরে ধীরে। হিসাব চক্র মানে একটা হিসাব চক্র থাকবে চার্টের মধ্যে, ওই হিসাব চক্রের প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। এটা হিসাব চক্র আমি তোমাদের এখানে দেখাতে পারতেছি না, হয় নেক্সট দেখাবো। ওইটার প্রথম ধাপ হলো লেনদেন শনাক্তকরণ। এটা মনে রাখবা, এগুলো কিন্তু এমসিকিউতে থাকে। লেনদেন শনাক্তকরণ প্রথম ধাপ। এই হিসাব চক্রের প্রথম ধাপ কি? হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। তাহলে এটা মনে রাখবা। এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন 2025 সালে 1 জানুয়ারি তারিখে জনাব জাওয়াদ নগদ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে 2025 সালে 1 জানুয়ারি এই তারিখে জনাব জাওয়াদ নগদ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এই যে 10 লাখ টাকা দিয়ে সে ব্যবসা শুরু করেছে, এটাই হচ্ছে একটি লেনদেন। এই লেনদেনের উদাহরণ, মূলত লেনদেন শব্দটা জানলাম, কাকে বলে জানলাম, একটা লেনদেনের উদাহরণ এটা পাইলাম। এরপর যেটা আমরা জানলাম, এখন জাবেদার মধ্যে যাচ্ছি আমরা। জাবেদা বা সাধারণ জাবেদা, যেটা ইংরেজি শব্দ হচ্ছে জার্নাল। ইংরেজি শব্দ কি? জাবেদার ইংরেজি, এই জাবেদার ইংরেজি শব্দ হচ্ছে কি? জার্নাল। জার্নাল শব্দটি বাংলার পরিভাষা হলো জাবেদা, মানে এই জার্নাল শব্দের বাংলার পরিভাষা হলো কি? জাবেদা। জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ হতে এসেছে। এই জার্নাল শব্দটি হচ্ছে ফরাসি শব্দ, ফ্রান্সের শব্দ, সেটা হচ্ছে জার শব্দ। এই জার শব্দ থেকে এই জার্নাল শব্দটি উৎপত্তি হয়েছে। জার শব্দের অর্থ হলো, এই যে জার শব্দের অর্থ হলো দিন বা দিবস বা দৈনিক। এই জার শব্দের বাংলা অর্থ তাহলে দিন বলা যায়, বা দিবস বলা যায়, বা দৈনিক বলা যায়। এগুলো এমসিকিউ থাকতে পারে। জার শব্দের অর্থ কি? জার শব্দের অর্থ দিন হতে পারে, দিবসও থাকতে পারে, দৈনিকও থাকতে পারে। যেটা থাকে সেটাই ইউজ করবো আর কি, দিতে হবে। সুতরাং জাবেদা শব্দের ভূতপত্তিগত অর্থ হলো হিসাবের দৈনিক বই, মানে মূল অর্থ হলো সেটা হিসাবের দৈনিক বইকে কি বলা হবে? জাবেদা শব্দের অর্থ হচ্ছে হিসাবের দৈনিক বই। এটা একটা বিষয় জানলাম আমরা। জাবেদা কি হিসাবের প্রাথমিক বই, দৈনন্দিন বই, সহকারী বই, কালাক্রমিক বই নামে অভিহিত করা হয়। জাবেদার ভিন্ন ভিন্ন নাম আছে। একটা নাম প্রাথমিক বই, এটাকে জাবেদা, আবার দৈনন্দিন বই বা সহকারী বই, কালানুক্রমিক বই, এইসব যে কোনো নামে এই নামগুলো দিয়ে জাবেদাকে অভিহিত করা যায় বা পরিচিত করা যায়। তাহলে আমরা জাবেদা সম্পর্কে মোটামুটি কিছু কথা জানলাম। এরপরে আরেক বিষয়টা জাবেদা সম্পর্কে যেটা জানবো, এখানে জাবেদার সংখ্যাটা আমরা পরিপূর্ণভাবে একটা সংখ্যা নিয়ে আসছি। দেখো, লেনদেন শনাক্ত করার পর, লেনদেন শনাক্ত করার পর মানে সেটা লেনদেন হয়েছে, অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে, ওই রকম শনাক্ত করার পর তা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী। তাহলে আমাদের প্রথম হচ্ছে লেনদেন শনাক্ত করার পর, এই শিরোনামটা একটা পয়েন্ট। লেনদেন শনাক্ত করার পর তার দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে আরেকটা বিষয় আছে, দুতরফা দাখিলা পদ্ধতি হয়, আমরা একটু করে সেটা জানতে পারবো। পদ্ধতি অনুযায়ী তারিখের ক্রমানুসারে তারিখের ক্রমানুসারে মানে ক্রমানুসারে মানে কি? এটা মনে রাখো, প্রথম আমরা জানি 1 তারিখ আসে, 1 তারিখের পর 2 তারিখ আসে, 3 তারিখ আসে, 4 তারিখ আসে, 5 তারিখ আসে, এইভাবে তারিখগুলো আসে। সেই জন্য তারিখের ক্রমানুসারে মানে তারিখের সিরিয়াল অনুসারে প্রতিটি লেনদেনকে, এখানে যতগুলা প্রশ্নের মধ্যে যতগুলা লেনদেন থাকবে সবগুলা লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে, ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে, আর একটা বিষয় আসলে ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে উপযুক্ত ব্যাখ্যা সহকারে। দেখো, উপযুক্ত একটা ব্যাখ্যা দিতে হবে। তোমরা যারা কমার্স থেকে আসলে সহজে সেটা বুঝতেছ, আর যারা আসো নাই তারা মুখস্থ করে ফেলা হয়। সামনে একটু আমরা আগে মানে অঙ্ক সহকারে বিষয়টা বুঝাই দিব। উপযুক্ত ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয়, যে বইতে আমরা লিখবো বা লিপিবদ্ধ করা হবে, সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে, তাকে জাবেদা বলে, তাকে জাবেদা বলে। তাহলে জাবেদার সংজ্ঞাটা সহজে শিখে ফেলতে হবে। লেনদেন, আমি যে হেডিং গুলো দিচ্ছি, লেনদেন শনাক্ত করার পর তার দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তারিখের ক্রমানুসারে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে উপযুক্ত ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আমি যে ভেঙে ভেঙে লিখছি বা কালার গুলো দেখাইছি, ঠিক এভাবে তুমি যদি রিডিংটা করো তাহলে সহজ হয়ে যাবে। লেনদেন শনাক্ত করার পর তা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তারিখের ক্রমানুসারে প্রতিটি লেনদেনকে ডেবিট ও ক্রেডিটে বিভক্ত করে উপযুক্ত ব্যাখ্যা সহকারে যেই বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। তাহলে জাবেদা কাকে বলে আমরা জানলাম। জাবেদা হলো হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। মনে রাখতে হবে, জাবেদা হলো হিসাব চক্রের কোন ধাপ? দ্বিতীয় ধাপ হলো
দ্বিতীয় ধাপ হলো জাবেদা, হিসাব চক্রের দ্বিতীয় ধাপ জাবেদা। প্রথম ধাপ ছিল কি? প্রথম ধাপ ছিল আমাদের লেনদেন শনাক্তকরণ। যে হিসাব চক্রের প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ। তাহলে প্রথম ধাপ লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় ধাপ হচ্ছে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদা। তাহলে মনে রাখতে হবে হিসাব চক্রের দ্বিতীয় ধাপ জাবেদা গেল। এরপর এখানে আমরা একটা ডেবিট শব্দ ইউজ করছি আর একটা ক্রেডিট শব্দ ইউজ করছি। ডেবিট ক্রেডিট এগুলো কি? এগুলো একটু জানতে হবে। যারা যে অন্য গ্রুপ থেকে আসবে তাদের এই বিষয়গুলো জানতে হবে। ডেবিট ও ক্রেডিটের অর্থ, ডেবিট ও ক্রেডিটের অর্থ এই যেসব বিষয়টা সংজ্ঞা দেওয়ার আগে এখানে একটা ঘর আঁকা দেখো কি লেখা আছে। এদিকে ডেবিট লেখা আছে আর এখানে তারিখ দেওয়া আছে। তারিখের জন্য এটা একটা কলাম, তারপর বিবরণের জন্য একটা কলাম। আমরা যদি এটা চিত্রে আমরা আঁকা আছে আবারও যদি একে দেখাই, দেখো প্রথমত এইভাবে একটা শাড়ি আঁকতে হবে। এই শাড়িটা এখানে আঁকা আছে, দেখে এই আঁকলাম। আঁকার পরে এই ডেবিট এই তারিখের একটা কলাম, এইদিকে একটা কলাম। এখন যেগুলো আঁকতেছি সেগুলো হচ্ছে যে কলাম। তারপর আবার এই বিবরণের জন্য আরেকটা কলাম, দুইটা কলাম। জাবেদা পৃষ্ঠার জন্য আরেকটা কলাম, তিনটা কলাম। আর টাকার জন্য একটা কলাম, 4টা কলাম। দেখো এদিকে 4টা কলাম। তাহলে এখানে টোটাল কয়টা আসছে? এই অংশে, এই ডেবিট অংশে এই 4টা কলাম আসছে। এক গেল। আবার এদিকে দেখো, আবার তারিখের জন্য আরেকটা কলাম, তারিখের জন্য একটা কলাম। আবার বিবরণের জন্য আরেকটা কলাম, জাবেদা পৃষ্ঠার জন্য আরেকটা ছোট কলাম। বুরকে জওয়াকার দ্বারা এটা জাবেদা আর পয়দিকার দ্বারা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা। এখানেও আছে জাবেদা পৃষ্ঠা। আবার টাকার জন্য আরেকটা কলাম। তাহলে এখানে কয়টা আসলো? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে এখান থেকে আবার আর 4টা কলাম। এই 4টা কলাম হচ্ছে অংশ হচ্ছে যে ক্রেডিট। এদিকে ক্রেডিট, এই 4টা ক্রেডিট, আর এদিকে এই 4টা হচ্ছে যে ডেবিট। দেখো তাহলে ডেবিটে আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট পাশে আছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এখানে 4টা ডেবিট, 4টা ক্রেডিট, 4টা, টোটাল 8টা কলাম। এই 8টা কলাম সহ যে হিসাবটা তৈরি করা হয়েছে সেই হিসাবে আমরা লিখেছি কি? নগদান হিসাব। 8টা কলাম দ্বারা যে হিসাবটা তৈরি করেছি সেই হিসাবটা হচ্ছে নগদান হিসাব। আর নগদান করতে গেলে নগদ টাকাকে নগদান হিসাব বলা হয়। আমরা নগদ টাকা বলি না, নগদ টাকা। এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় এটা কি বলবে? নগদান লিখতে হবে নগদ টাকাকে। তাহলে এখন ডেবিট এবং ক্রেডিটের অর্থ যদি আমরা যাই, এই ডেবিট ও ক্রেডিটের অর্থ দেখো। ডেবিট, প্রথম আসছে ডেবিট। হিসাবের বাম দিককে বলা হয় ডেবিট। এই 5টা অংশ হচ্ছে হিসাবের বাম দিক। এই বাম দিকের এই অংশটাকে ডেবিট বলা হবে, এই অংশটা ডেবিট। তাহলে হিসাবের বাম দিককে বলা হয় ডেবিট। দেখা গেল। এবং ডেবিটকে সংক্ষেপে ডয়েকার বিসর্গ বা ইংরেজি বড় হাতের অক্ষর ডি, ছোট অক্ষর আর দিয়ে ফুল স্টপ দিতে হয় ইংরেজিতে। ডেবিট এভাবে লেখা হয়। তাহলে ডেবিটকে ডয়েকার বিসর্গ বা সংক্ষেপে ডিআর আর ফুল যদি লেখা ডয়েকার, এই বানান করে এটা পুরো লিখতে হবে ডেবিট। তাহলে এই ডেবিটকে তুমি এই ডেবিটের পুরো লেখাটাকে ডয়েকার দিয়ে বিসর্গ দিতে পারো অথবা ডিআরও লিখতে পারো। 3টা থেকে যে কোনো একটা লেখা যাবে। হয় পুরো ডেবিট বানান লিখবা অথবা ডয়েকার বিসর্গ অথবা ডিআর ফুল স্টপ দিয়ে ডেবিট লেখা যাবে। তাহলে ডেবিট কি? হিসাবের বাম দিককে ডেবিট বলা হয়। তাহলে আমরা ডেবিট সংখ্যা কি শিখলাম? এই হিসাবের বাম দিকের অংশকে ডেবিট বলা হয়। আমি এগুলো মুছে দিয়ে আবার নতুন নিয়ে আসতেছি। তাহলে ডেবিট মানে এই ডেবিট হচ্ছে হিসাবের বাম দিককে ডেবিট বলা হয়, যেটা হচ্ছে যে আমাদের এই অংশটা ডেবিটের অংশ। তাহলে আমরা ডেবিট কাকে বলে সেটা জানলাম, হিসাবের বাম অংশকে ডেবিট বলা হয়। এটা গেল। এবার ক্রেডিট কি? হিসাবের এই যে ক্রেডিট, এবার দেখো হিসাব ক্রেডিট, হিসাবের ডান দিককে বলা হয় ক্রেডিট। হিসাবের ডান দিককে বলা হয় ক্রেডিট। এই অংশটাকে এখান থেকে শুরু করে তারিখ থেকে শুরু করে এই অংশটাকে কি বলা হবে? আবার এই অংশটাকে বলা হবে ক্রেডিট। তাহলে ডেবিট কোনটা, ক্রেডিট কোনটা আমরা জানলাম। ডেবিট মানে হিসাব, এটা হিসাব হচ্ছে নগদ নামে একটা হিসাব, নগদান হিসাব। এই হিসাবের বাম অংশকে বলা হয় ডেবিট, ডান অংশকে বলা হয় ক্রেডিট। মনে রাখতে হবে। তাহলে ডেবিট কাকে বলে? হিসাবের বাম দিককে বলা হয় ডেবিট। ক্রেডিট কাকে বলে? হিসাবের ডানকে বলা হয় ক্রেডিট। ডেবিটকে সংক্ষেপে ডিআর বা ডয়েকার বিসর্গ বা ডিআর দ্বারা লেখা বা পুরো বানান ভাবে লেখা যায়। ক্রেডিটকে সংক্ষেপে কয়রফলা একার বিসর্গ অথবা সিআর অথবা ক্রেডিট পুরো বানান লিখতে পারো। তাহলে ডেবিট ক্রেডিটের সংখ্যা আমরা জানলাম এবং দেখে গেলাম। এরপরে যেটা আসে হিসাব। এখানে আমি এই যে নগদার পাশে নগদান হিসাব, এই যে হিসাব একটা শব্দ লিখলাম। আবার এখানে হিসাবের বাম দিককে বলা হয় ডেবিট। এখানে হিসাবের শব্দ আছে বাম দিকে ডেবিট। এই হিসাব কি? এই হিসাব সম্পর্কে কি লেখা আছে দেখো। হিসাব সম্পর্কে আছে হিসাব বিজ্ঞানের ভাষায়, হিসাব বিজ্ঞান আমরা যে বই পড়তেছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের ভাষায়
হিসাব, ইংরেজি ভাবে হিসাবকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্ট। ডাবল স্টুডেন্ট অ্যাকাউন্ট হলো একটি নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পদ, দায়, আয় ও ব্যয়ের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের সুশৃঙ্খল রেকর্ড। তাহলে হিসাব কাকে বলে? হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব হলো একটি নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পদ, দায়, আয় বা ব্যয়ের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের সুশৃঙ্খল রেকর্ডকে মূলত হিসাব বলা হয়। যেমন সামিন হিসাব, এই যে সামিন নামে একজন ব্যক্তির নামে হিসাব দিলাম। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র নামে আরেকটা হিসাব দিলাম। মূলধন হিসাব, বিক্রয় হিসাব, তারপর বিক্রয় হিসাব আছে, বেতন হিসাব আছে, নগদান হিসাব আছে। এগুলো সবগুলো হচ্ছে এক একটা হিসাব, অনেক হিসাব। এখানে মূলত এই হিসাবগুলো নিয়ে কাজ হবে আমাদের। এরপরে হচ্ছে দেখো, তাহলে হিসাব সম্পর্কে মোটামুটি আমরা মুখস্থ করে বলবো। হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাব হলো একটি নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পদ, দায়, আয় ও ব্যয়ের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেনের সুশৃঙ্খল রেকর্ড। যেমন সামিন হিসাব, আসবাবপত্র হিসাব, মূলধন হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব, নগদান হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। এরপর এই হিসাবের প্রকারভেদটা আমাদের জানতে হবে। মূলত আমরা জার্নালের নিয়মগুলো আলোচনা করতে গিয়ে এর সাথে আরো কি কি রিলেটেড বেসিক সবগুলো জানতে হবে। তাহলে হিসাবের প্রকারভেদ। আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাবের 5 প্রকার। আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাব কত প্রকার আছে? হিসাব আছে যে 5 প্রকার। খুব খেয়াল করবা, এগুলো এমসিকিউতে থাকে। আধুনিক পদ্ধতি অনুযায়ী হিসাব কয় প্রকার? 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। এটা হচ্ছে 5 প্রকার। তাহলে 5 প্রকার যদি হয় কি কি? এক হচ্ছে সম্পদ হিসাব, সম্পদকে ইংরেজিতে অ্যাসেট বলা হয়। তারপর 2 হচ্ছে দায় হিসাব, ইংরেজিতে লাইবিলিটি বলা হয়। 3 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, ইংরেজিতে ক্যাপিটাল বলে বা ওনার সিকিউরিটি বলে। আয় হিসাব, রেভিনিউ অ্যাকাউন্ট বা এটা উদাহরণ বিক্রয়, কমিশন অথবা ব্যয় বা এক্সপেন্স। তাহলে আমরা এখানে 5 রকমের হিসাব পাচ্ছি আধুনিক পদ্ধতি অনুযায়ী। আধুনিক পদ্ধতিতে 5 রকমের। 1 নম্বর হচ্ছে সম্পদ হিসাব। এই সম্পদ হিসাবের শর্ট একটা উদাহরণ লিখেছে। নগদ, এটা একটা সম্পদ হিসাব। ব্যাংক, এটা একটা সম্পদ হিসাব। ভবন বা বিল্ডিং বা আসবাব, দালান কোঠা, এটা একটা সম্পদ হিসাব। এই 3টা এখানে সম্পদ হিসাবের উদাহরণ দিলাম। এরপর দায় হিসাব, দায় ইংরেজিতে বলা হয় লাইবিলিটি। ইংরেজি দায় হিসাবের মধ্যে উদাহরণ ঋণ হিসাব, পাওনাদার হিসাব। এগুলো সম্পর্কে ডিটেলস আবার আলোচনা আসবে। সম্পদ দায় সত্যি কিছু আলোচনা আলাদা আলাদা করবে। আপাতত মুখস্থ করে ফেলবো যা যা বলি তা। মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব ইংরেজি ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি। এটার উদাহরণ হচ্ছে মূলধন এবং উত্তোলন, দুইটা দিলাম। এরপর আয় রেভিনিউ, ইংরেজি রেভিনিউ বলা আয় হিসাব। এটার উদাহরণ বিক্রয় হিসাব, কমিশন প্রাপ্তি হিসাব। এরপর ব্যয় ইংরেজি হচ্ছে এক্সপেন্স। এটার উদাহরণ হচ্ছে যে বেতন, ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হিসাবকে মূলত 5 ভাগে ভাগ করা যায়। আমাদের আজকের ক্লাসে এই 5 ভাগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে 1, 2, 3 এগুলা নিয়ে আলোচনা করা হবে। এগুলোর উদাহরণ শিখবো, এগুলা কাকে বলে এগুলো শিখবো, এবং এগুলা দিয়ে কিভাবে জার্নাল করা যায় সেই নিয়মগুলো মূলত আমরা ধারাবাহিকভাবে শিখবো। তাহলে মূলত হিসাব সম্পর্কে আমরা জানি। এখানে আরেকটা বিষয় আমি তোমাদের জেনে রাখি, বলে দিই, বোঝার সুবিধার্থে মনে রাখবো বিষয়টা। এই সম্পদের সাথে এই ব্যয় হিসাবের এই সূত্রগুলা বা নিয়মগুলা মিল থাকবে সম্পদের সাথে এই ব্যয় হিসাবের, এই দুটা। আর বাকি রইল এই তিনটার, এই দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টা একরকম নিয়ম। এই 3টার নিয়ম একরকম। এগুলো আমরা আলোচনা যখন করবো তখন দেখবা। সম্পদ এবং ব্যয়, আমরা যদি একটু বলে দিই, সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লেও ডেবিট। সম্পদ কমলে ক্রেডিট, ব্যয় কমলে ক্রেডিট। তাহলে সম্পদ এবং ব্যয় যদি একসাথে বলি, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টা বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এগুলো আমরা আশা করি অঙ্কের মাধ্যমে জানবো। আপাতত এতটুকু পর্যন্ত মুখস্থ করে দিল নামগুলো। এখন আমরা ধীরে ধীরে আসবো। প্রথমত আমরা ব্যয়বাচক হিসাব সম্পর্কে আলোচনা করব। এই শেষটা দিয়ে মূলত শুরু করব, এবং এখান থেকে জার্নালের নিয়মগুলো আমাদের শুরু হবে পরবর্তী ক্লাসে। দেখো, ক্লাস না মানে এই যে পরবর্তী পেজে ব্যয়বাচক হিসাব। তাহলে আমরা এখন কোনটা দিয়ে শুরু করছি? এই যে যেখানে এই যে ব্যয় পাশে বাচক সহ লিখে দেবে, এটা আলোচনা করতেছি। ব্যয়বাচক 5 নম্বর ব্যয়বাচক হিসাব দিয়ে শুরু করতেছি। দেখো, এখন ব্যয়বাচক হিসাব করতে গেলে আমাদেরকে ব্যয়বাচক হিসাব কাকে বলে সেটা জানতে হবে। দেখো, কোনো প্রতিষ্ঠানের ব্যয়বাচক হিসাব সংখ্যাটা খুব ইজিলি মুখস্থ করবা। কোনো প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় বা খরচকে, আমি কি কি ভাগ করতেছি দেখো, কোনো প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় বা খরচকে ব্যয়বাচক হিসাব বলা হয়। ব্যয়বাচক হিসাব বলা হয় 3 ভাগে, 3টা
লাইনে কালারে ভাগ করলাম। কোন প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয় বা খরচ, ব্যয় হতে পারে, এটা খরচ বলা যায়, খরচকে ব্যয়বাচক হিসাব বলা হয়। এই গেল সংজ্ঞা, ব্যয়বাচক হিসাবের সংজ্ঞা বা কাকে বলা আমরা একটু করে এটা জানলাম। এরপর এটা উদাহরণগুলো কি কি, যেমন একটা উদাহরণ দিলাম কি কি দেখো, অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছি, এগুলো সব নিজেরা মনে রাখতে হবে। বেতন হিসাব, সেটাকে ইংরেজি স্যালারি এক্সপেন্স বলা হয়। ভাড়া হিসাব, ইংরেজিতে রেন্ট এক্সপেন্স বলা হয়। বিজ্ঞাপন হিসাব, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। মজুরি হিসাব, ওজেস এক্সপেন্স। ক্রয় হিসাব, পারচেস এক্সপেন্স। ক্রয় ফেরত হিসাব, এটার অন্য শব্দ বই ফেরত হিসাব, ক্রয় ফেরত বা বই ফেরত। উপযোগ হিসাব, এটা হচ্ছে পারচেস রিটার্ন, ইংরেজিতে পারচেস রিটার্ন। উপযোগ হিসাব, ইউটিলিটি এক্সপেন্স। ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, এটা এটা কি, এটা ইংরেজিতে বলা হয় কেরিজিন, ফ্রেটিন অথবা ট্রান্সপোর্টেশন ইন, 3 রকম বলে, কেরিজিন, ফ্রেটিন আর ট্রান্সপোর্টেশন ইন। এরপরে সুদ হিসাব, ইন্টারেস্ট এক্সপেন্স। কমিশন হিসাব, কমিশন এক্সপেন্স। কারবার হিসাব, কারবার কারবার বা অফিস বা দফতর খরচ, এটা আমদানি শুল্ক আবগারি শুল্ক। শিক্ষানবিশ ভাতা। আমদানি শুল্ক বা আবগারি শুল্ক কি, বাইরে থেকে যখন কোনো পণ্য নিজের দেশে আসবে, মনে করো এই দুবাই থেকে মাল বাংলাদেশে আনবে, তখন সরকারকে একটা শুল্ক দিতে হয়, তখন সেটাকে আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বলা হয়। বাইরের পণ্য যখন দেশে আনা হয়। আবার রপ্তানি শুল্ক হচ্ছে দেশের পণ্য যখন বাইরে পাঠানো হয়, তখন রপ্তানি শুল্ক দিতে হয়। শিক্ষানবিশ ভাতা, শিক্ষার বিনিময়ে যে ভাতাটা প্রদান করতে হয়, শিক্ষানবিশ ভাতা। ডাক, তার ও টেলিফোন খরচ, ডাক মানি, পোস্ট অফিস, তার মানি, আমরা যে ফোন করি বা টেলিফোন করি, এই খরচগুলা। ঋণের সুদ, মূলধনের সুদ, অবচয় হিসাব, ঋণ মানে কোনো কর্জ নিলে ওখানে সুদ দিলে সেটাকে ঋণের সুদ বলা হয়। ব্যবসায় যে মূলধন বিনিয়োগ করা হয়, ওই মূলধনের সুদ দিলে এটা মূলধনের সুদ বলা হয়। এবং অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারের ফলে যে দামটা কমে যায়, ওইটাই হচ্ছে অবচয়। কোন সম্পত্তি ব্যবহার করেছো, মনে করো আসবাবপত্র তুমি 20,000 টাকা দিয়ে একটা টেবিল কিনেছো, 2 বছর ব্যবহার করেছো, সেটা বিক্রি করছো 12,000 টাকা, তাহলে ওইটার দাম কিনছো যে 20,000, 2 বছর পরে বিক্রি করছো 12,000 টাকা, তাহলে কত দাম কমে গেল, 20 থেকে 12 বাদ দিলে 8,000 দাম কমে গেল। ওই 8,000 টাকা বলা হয় অবচয়। অবচয় কেন হয়? অবচয় সম্পত্তি ব্যবহার করলে এটা হয়। বা মোবাইল কিনেছো একটা 10,000 টাকা দিয়ে, 2 বছর পরে বিক্রি করলো তুমি 6,000 টাকা, তাহলে 4,000 টাকা কম দিচ্ছ, সেই কমটাই কমে যাওয়ার মূল্যটা হচ্ছে যে অবচয়। আর মনে রাখবা বিষয়টা। বিমা সালামি হিসাব, রপ্তানি শুল্ক হিসাব, যখন দেশ থেকে মাল যখন বিদেশে দেওয়া হয়, সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। কর ও অবিকর, প্রদত্ত বাটা, মনিহারি খরচ, মেরামত ও নবায়ন খরচ, অনাদায়ী পাওনা বা কুরিন হিসাব, এটা কি? এটা হচ্ছে যখন তুমি বাকিতে পণ্য বিক্রয় করবে কোনো দেনাদার কাস্টমারের কাছে বা দেনাদারের কাছে, সেই টাকাটা যদি না দিয়ে কোথাও চলে যায়, একেবারে দেখা যায় তুমি বারবার টাকা দিয়ে দিয়েছো কিন্তু সে টাকা দেয়নি। টাকা না দিলে যে টাকাটা হয়, এই ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে তোমার অনাদায়ী পাওনা বা কুরিন। মনে রাখতে হবে, এটা দেনাদার থেকে সৃষ্টি হয়, বাকিতে বিক্রি করলে কুরিন বা অনাদায়ী পাওনা সৃষ্টি হয়। তারপর হচ্ছে সাধারণ খরচ, ব্যাংক চার্জ হিসাব, প্রদত্ত কমিশন। এই সবগুলাই হচ্ছে ব্যয়বাচক হিসাবের উদাহরণ। এগুলো মুখস্থ করে ফেলবা। একটা রুলস যদি এখান থেকে শিখে ফেলো, প্রায় রুলস নিজেরা করে ফেলতে পারবা, প্রায় জার্নাল গুলো নিজেরা করে ফেলতে পারবা। তাহলে আমি এটা একটু ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মটা আলোচনা করবো। ব্যয়বাচকের ব্যয় বা খরচ বাড়লে এখানে প্লাস চিহ্ন দিয়েছি, ডেবিট। মনে রাখতে হবে, ব্যয় এবং খরচ যদি বৃদ্ধি পায় তখন কি হবে? ডেবিট হবে। এটা মুখস্থ রাখবা, ব্যয় বা খরচ বাড়লে ডেবিট, ব্যয় বা খরচ কমলে ক্রেডিট। এটা তাহলে আমরা ব্যয়বাচকের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম কি জানলাম? ব্যয় বা খরচ বাড়লে ডেবিট, ব্যয় বা খরচ কমলে ক্রেডিট। এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এরপরে এইগুলা নিয়ে আমি এখন একটা লেনদেন আলোচনা করব। একটা লেনদেন আলোচনা করে এটার প্রথম পার্ট আমি শেষ করব, এর পরবর্তী দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় ক্লাস শুরু হবে। একটা লেনদেন আমি লিখেছি, এক নম্বর লেনদেন 2025 জানুয়ারি 1, 2025 সালে জানুয়ারি 1, এটা একটা তারিখ দিলাম। এরপর বেতন প্রদান করা হলো 5,000 টাকা। এখানে কি প্রদান করা হলো? বেতন প্রদান করা হলো 5,000 টাকা। এইটা একটা লেনদেন। এটা একটা কি লেনদেন? আমরা শুরুতেই যে লেনদেন উদাহরণ দিয়েছিলাম, একেবারে শুরুতে দেখো, এই যে এখানে এই লেনদেন এই তারিখ দিয়েছিলাম 2025 সালে জানুয়ারি, জনাব জাওয়াদ নগদ এত টাকা নিয়ে ব্যবসা করা শুরু করেন। এটা একটা লেনদেন। এই লেনদেনটা এখানে আরেকটা অন্যরকম করে আরেকটা লেনদেন আমরা এখানে লিখেছি। অনেকগুলো লেনদেন, সেটা হচ্ছে যে বেতন প্রদান করা হলো একটা লেনদেন। তাহলে এই বেতন, এখন এই সেন্টেন্স দ্বারা বুঝতে হবে আমরা যে এতক্ষণ পর্যন্ত ব্যয়বাচকের হিসাবে আলোচনা করেছি। দেখো, ব্যয়বাচক হিসাবে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আমরা আলোচনা করেছি, এই যে ব্যয়বাচক হিসাবে যে কথাগুলো আলোচনা করেছি, সেখানে
অনেকগুলো উদাহরণ, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অনেক কিছু আলোচনা করেছি। এখান থেকে এই বেতন হিসাবটা, বেতন হিসাব বা শব্দটা এখানে এই প্রশ্নে রয়েছে, দেখো। তাহলে বেতন প্রশ্নটা এখানে রয়েছে। তাহলে আমরা এই উদাহরণের বেতন কথাটা উদাহরণের আমরা পাইছি, এটা পাইলাম। তাহলে এটার পারপর এটা কোন বাচক, বেতন কোন বাচক, সেটা আমরা এখানে দেখেছি ব্যয়বাচক। দেখো, তাহলে বেতন পাইছি, উদাহরণ থেকে এই বেতনটা শব্দ পাইছি, এই বেতনটা পাইলাম। এটা কিসের উদাহরণ? এটা ব্যয়বাচকের উদাহরণটা আমরা জানলাম। আশা করি তোমরা এটা দেখতেছ, চিত্র এবং বুঝতেছ। এখন এই বেতন প্রদান বলে কি হলো, আমরা কি বেতন প্রদানের বলে এই ব্যয় বা খরচ, আমরা যে এটা ব্যয়বাচক তো বুঝলাম, এটা কি বাড়লো নাকি কমলো সেটা বুঝতে হবে এখন আমাদের। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা বোঝার জন্য আমাদের এই লেনদেনটা, পুরো লেনদেনটা পড়তে হবে, এই পুরো লেনদেনটা পড়তে হবে। তাহলে কি লেনদেন কি? বেতন প্রদান করা হলো 5,000 টাকা। তাহলে বেতন যদি প্রদান করে তাহলে কি হলো, প্রতিষ্ঠানের খরচ বৃদ্ধি পাইলো বা ব্যয় বৃদ্ধি পাইলো। তাহলে এটার সাথে মিলছে কিনা দেখো, খরচ, ব্যয় বা খরচ বাড়ছে। এটা কিভাবে বুঝবা? মূলত প্রশ্নটা পড়ে, এই প্রশ্ন পড়ার পরে এটা বুঝতে হবে। একটা প্রতিষ্ঠানে কোনো কর্মচারী চাকরি করতেছে, তাকে প্রতি মাসে বেতন দিচ্ছে, তাহলে ওই প্রতিষ্ঠানে কি ব্যয় বাড়বে না কমবে? নিশ্চয়ই ব্যয় বাড়বে। খরচ গেলে, টাকা গেলে, প্রতিষ্ঠান থেকে টাকা গেলে ব্যয় বাড়বে। তাহলে ব্যয় যদি বাড়ে তাহলে কি হয়? ব্যয় বাড়লে হবে ডেবিট। আমরা জানি প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে। আরেকটা বুঝে, প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে। তো দুটি পক্ষ থেকে তুমি এই বেতন হিসাব নামে একটা পক্ষ খুঁজে পাইলা, এই বেতন হিসাব, সেটা ব্যয়বাচক। তাহলে এই বেতন হিসাব সেটা কি হবে? সেটা ডেবিট হবে। কিভাবে ডেবিট হলো? যেহেতু বেতন প্রদান করা হলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আমরা যদি এখান থেকে দুটি পক্ষ বের করি, একটা হচ্ছে বেতন হিসাব, যেটা হবে বেতন হিসাব ডেবিট পাইলাম। এরপর কি আছে এখানে? এরপর বেতন কি হলো? বেতন প্রদান করা হলো। তো বেতন কিভাবে দিবে? বেতন টাকায় দিবে, টাকা দিবে। বেতন যদি টাকা দেয়, এখানে হিসাব বিজ্ঞানের ভাষায় টাকাকে বলা হয় নগদান। হিসাব বিজ্ঞানের ভাষায় টাকাকে কি বলা হবে? হিসাব বিজ্ঞানের টাকাকে বলা হবে যে নগদান। দেখো আমি এখানে নোটগুলা লিখেছি, এই যে নগদান হিসাব। তাহলে বেতন প্রদান করলে এই বর্ণনাটা এখানে দিয়েছে, এটি একটি লেনদেন। বেতন প্রদান করা হলো, এটি একটি লেনদেন। এখানে দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটি হিসাব রয়েছে। প্রতিটি লেনদেনে দুতরফা দাখিলা দুটি হিসাব থাকে। আমরা জানি একটা ডেবিট হয়, একটা ক্রেডিট হয়, দুটি হিসাব রয়েছে। এই হিসাব দুটি আমরা এখন বের করব। একটি হলো বেতন, এই প্রশ্নে একটি হলো বেতন, এই বেতন একটি হলো বেতন পাইলাম, বেতন হিসাব, পাশে একটা হিসাব শব্দ যোগ করে দিতে হবে। অপরটি হলো নগদান হিসাব, আরেকটা কি পাইলাম? অপরটি পাইলাম নগদান হিসাব। এটা নগদান কেমনে পাইলাম আমরা? এইটা নগদান মূলত আমরা পাবো যে এই যে বেতন প্রদান করা হলো, কি 5,000 টাকা কিভাবে দিচ্ছে? এটা নগদেই টাকা দিচ্ছে। অনেক সময় বেতনের আগে নগদে বেতন প্রদানের শব্দটা উল্লেখ থাকে, বেতনের আগে একটা নগদ শব্দ উল্লেখ থাকতে পারে, তাহলে তো ওটা নগদ পাইলা। এখানে নগদ নাই, প্রদান করা হলো, কিভাবে দিল? নগদে দিছে। আর নগদে দিলে নগদকে হিসাব বিজ্ঞানের ভাষায় নগদান বলা হয়। তাহলে আরেকটা পক্ষ, এখানে দুতরফা দাখিলা পদ্ধতি যে দুটি হিসাব রয়েছে, দুটি হিসাব, তাহলে একটি হিসাব পাইলাম বেতন, অপরটি পাইলাম নগদান আমরা পাইলাম। এরপর গেল, এখানে বেতন হলো ব্যয়বাচক হিসাব। আমরা দেখেছি একটু আগে চিত্রের মাধ্যমে দেখেছি, বেতনটা হচ্ছে যে এই যে ব্যয়বাচকের উদাহরণ। তাহলে ব্যয়বাচক হিসাব, বেতন প্রদানের ফলে প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এটা আমি আগে আলোচনা করি। বেতন প্রদান করলে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে? ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে। যার ফলে বেতন হিসাবকে কি করতে হবে? ডেবিট করতে হবে। কেননা আমাদের নিয়ম হচ্ছে ব্যয় বা খরচ বাড়লে ডেবিট, সেই জন্য বেতন হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। বেতন হিসাব ডেবিট করলাম। এরপর অপরদিকে বেতন প্রদানের ফলে প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেয়েছে। বেতন দিলে তুমি যখন দোকান থেকে কোনো কর্মচারীকে বেতন দিবে, ওই দোকানের থেকে নগদ টাকা কি হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। যার অর্থ হলো সম্পদ কমে গেছে। নগদ টাকা কমা মানে সম্পদ কমে যাওয়া, আর সম্পদ কমলে হয় ক্রেডিট। সেই জন্য নগদান হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের এই নগদান হিসাব ক্রেডিট করতে হবে, নগদান হিসাব ক্রেডিট করতে হবে। এই গেল নোট। নগদ টাকাকে আমরা আবার যেটা আগে বর্ণনা বলতে সেটা লিখেছি, নগদ টাকাকে নগদান হিসাব বলে লিখতে হবে। নগদ টাকাকে আমরা নগদান হিসাব বলে লিখতে হবে। সেই জন্য নগদান হিসাব হলো একটা আবার সম্পত্তিবাচক। এই নগদান হিসাব হলো সম্পত্তিবাচক। আমরা যখন সম্পত্তিবাচক আলোচনা করবো তখন এটা দেখবে। আপাতত আমরা শুধু বেতনকে নিয়ে চিন্তা করে কাজ করতেছি। তাহলে যা বাধা হবে, বেতন হিসাব ডেবিট, যেহেতু বেতন প্রদান হলে ব্যয় বৃদ্ধি পেয়েছে বা খরচ বৃদ্ধি পেয়েছে, বেতন হিসাব ডেবিট। এখানে যে বর্ণনা করেছে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব লেখার সময় এখানে ডট দিতে হবে, এই ডট গুলো দিয়ে কয়েকবার বিশেষ দিবা। আর নগদান হিসাব ক্রেডিট ডট দিয়ে এইভাবে কয়েকবার বিশেষ দিবা, ক্রেডিট লিখবা, অথবা পুরো বাহান করে লিখতে পারবা। আর ব্যাখ্যা দিতে হবে যেহেতু নগদে বেতন প্রদান করা হবে। আর এখানে তারিখের করে তারিখটা লিখতে হবে 2025 সালে জানুয়ারি 1, এটা লিখবা। আর এখানে প্রথম পৃষ্ঠে এটা খালি থাকবে। ডেবিট টাকা, ডেবিট টাকা কোথেকে আসবে? যে এখানে
আমাদের প্রশ্নে যে টাকা 5,000 টাকা আছে, বেতন সোজা অনুযায়ী লেন সোজা এখানে 5,000 ডেবিট লিখতে হবে, আবার ক্রেডিটও সোজা কত লিখতে হবে, 5,000 লিখতে হবে। আর এটা একটা ব্যাখ্যা দিতে হবে, যেহেতু নগদে বেতন প্রদান করা হলে এই ব্যাখ্যাটা লিখে দিতে হবে। আমরা